আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা আমাকে শুনেন বা দেখেন। সাম্প্রতিক আমি একটি নতুন চ্যানেল শুরু করেছি। চ্যানেলের নাম অগত্যা কথা। আশা করি পাশে থাকবেন। রাজনীতি নিয়ে কথা শুরু করেছি। এটি আমার রাজনীতির বিষয়ক দ্বিতীয় ভিডিও। রাজনীতি কসলাই কিংবা রাজনীতি চটকাই। আজকে বিষয় নিয়ে কথা বলবো বিএনপি এবং পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কেন বিএনপি পছন্দ করছে না, সেই বিষয়গুলো আমার লেখা একটা সম্পাদকীয় ছিল। সেই বিষয়গুলো নিয়েই আজকে পড়ব, বলবো। বিএনপি ও পিআর পদ্ধতি, রাজনীতির বাস্তবতা বনাম ন্যায় বিচারের প্রশ্ন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্কের কোনো শেষ নাই। প্রতিটি নির্বাচন ঘিরে অনিয়ম, সহিংসতা, পক্ষপাত, এইসব অভিযোগ আমাদের রাজনীতির জন্য একটা দুঃখজনক বাস্তবতা। এই প্রেক্ষাপটে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি নিয়ে মাঝে মাঝে আলোচনার ঝড় উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি বা এখন আওয়ামী লীগ নেই, বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলগুলো কেন পিআর পদ্ধতি সমর্থন করে না? করবে কেন? প্রশ্ন হচ্ছে করবেটা কেন, তাই তো? সে যাই হোক, কারণ আমাদের দেশে এক এক সংখ্যাগরিষ্ঠ দল বেশি। যেমন দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি নেই এখন, আওয়ামী লীগ নেই, দুঃখিত, আওয়ামী লীগ নেই, বিএনপি আছে। বিএনপি তো এখন তারা নিজেরা আওয়ামী লীগের চেয়ে আরো ওরকম ভাবে। তাহলে বিএনপি আওয়ামী লীগ কেন পিআর পদ্ধতি সমর্থন করে না? প্রথমত, বাংলাদেশের বৃহৎ দলগুলোর রাজনৈতিক কৌশল গড়ে উঠেছে ফার্স্ট FIRST, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, FTP পদ্ধতিকে ঘিরে। এখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়। বা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যে কটা নির্বাচন দেখার সৌভাগ্য হয়েছে বোঝাবার পর, যেহেতু 70s এর আমাদের বার্থ, তারপর থেকে বুঝ হওয়ার পরে 80s এরশাদের আমল, এরশাদের হানা ভোট থেকে সবই দেখেছি আমরা, কম বুঝতাম। তারপর 90তে তো আমরা রীতিমতো কলেজে উঠে গেছি। তাহলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, FPTP পদ্ধতি যেটা, এখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়। এতে ভোটের ছিটে ফোটা বিভাজন উপেক্ষা করে বড় দল সহজেই আসন দখল করতে পারে। পক্ষান্তরে পিআর পদ্ধতিতে প্রতিটি দলের ভোটের শতকরা হার অনুযায়ী আসন বরাদ্দ করা হয়। দেখেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে। পক্ষান্তরে পিআর পদ্ধতি প্রতিটি দলের ভোটে শতকরা হার অনুযায়ী আসন বরাদ্দ করা হয়। একটা হচ্ছে যে এককভাবে জিতে যে জিতবে, সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হবে। সত্যিকে উদ্বিগ্ন করছে, কারণ এটা চালু হয়েছে, হয়ে যায় কিনা। কারণ এখানে তারাও আছে, ছোট ছোট দল তো গঠিত হয়েছে। আর এবারে ছোট দল বলুন আর বড় দল বলুন, এনসিপি তো এটা চাইতেই পারে, কারণ তাদের যেহেতু ভোট ব্যাংক কম, তারা মাত্র সবেমাত্র যাত্রা শুরু করেছে। পিআর চালু হলে তারা সহজেই যে একক প্রভাব সেটা হারাবে, তাই তারা সমর্থন করবে না, স্বাভাবিক। দ্বিতীয়ত, পিআর পদ্ধতিতে সরকার গঠনের জন্য প্রায় ছোট দলের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ জোট সরকার গঠনের প্রয়োজন পড়ে যায়। বিএনপি নিজের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখেছে জোট সরকার কতটা অস্থিরতা তৈরি করতে পারে। তাই তারা চায় না সংসদে অসংখ্য ছোট ছোট দল ছড়াছড়ি হোক, যা তাদের নীতিতে বাস্তবায়ন ক্ষমতা ধরে রাখতে জটিলতা সৃষ্টি করতে পারে। আর তারা দেখছে তারা ক্ষমতায় যাচ্ছে, এখন আর পিআর এইসব আলোচনার বিষয়বস্তু আর কি। তৃতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ন্ত্রণের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ন্ত্রণের ভূমিকাটাই বেশি। FPTP পদ্ধতিতে প্রার্থী বাছাই, মনোনয়ন, মাঠের কর্মসূচি সবকিছুই কেন্দ্রের পদ থাকে, কিন্তু পিআর পদ্ধতিতে নিয়ন্ত্রণ আলাদা হতে পারে, কারণ প্রতিটি ভোটের শতাংশের ভিত্তিতে আসন বন্টন হবে, যার ফলে তৃণমূল পর্যায়ে বা ভিন্ন মতাবলম্বী প্রার্থীরাও সহজে জায়গা পেয়ে যেতে পারে। প্রশ্ন উঠতে পারে, জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচন কি এইভাবে সম্ভব? ভোটের ন্যায্যতা এবং মানুষের সমান ভোটাধিকার বাস্তবায়নে পিআর পদ্ধতি অনেক বেশি সুষ্ঠু ও গণতান্ত্রিক বলে বিশ্লেষকরা মনে করেন। কিন্তু বাস্তব রাজনীতির পাটিগণিত সহজ নয়। যে দল ক্ষমতায় যেতে চায়
বা ক্ষমতায় যেতে পারার সুযোগ ধরে রাখতে চায়, তারা স্বাভাবিকভাবেই সেই পদ্ধতি পছন্দ করবে, যা তাদের জয়ের সম্ভাবনা বাড়ায়। পাওয়ার, এটা পাওয়ারের ব্যাপার। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে একদলীয় প্রভাবকে চ্যালেঞ্জ করার মতো নির্বাচন ব্যবস্থা নিয়ে সাহসী বিতর্ক চালু রাখা প্রয়োজন। বিএনপি সহ বড় দল যদি গণতন্ত্রের সত্যিকারের উন্নয়ন চায়, তাহলে পিআরের মতো পদ্ধতিকে বিবেচনায় আনার সময় এসেছে। তবে সেটি করতে হলে রাজনৈতিক সদিচ্ছা, সংস্কারের মানসিকতা এবং জনগণের কণ্ঠস্বরকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার প্রস্তুতিটা থাকতে হবে। একটু বলি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, সংক্ষেপে দ্রুত বলি। আসন হারানোর আশঙ্কা থেকে যায় পিআর পদ্ধতি সম্বন্ধে। পিআর পদ্ধতি আসন বন্টন ভোটের শতকরা ভিত্তিতে হয়, অর্থাৎ প্রতিটি দলের ভোটের হার অনুযায়ী আসন বরাদ্দ করা হয়। বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলগুলো সাধারণত এফটিপি পদ্ধতিতে সুবিধা পায়, যেখানে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হয়। পিআর পদ্ধতি ছোট দলগুলো সহজে আসন পেয়ে যেতে পারে, ফলে বড় দলের একক আধিপত্য কমে যায়। ছোট দলের উত্থান ঠেকানো। পিআর পদ্ধতিতে ছোট দল, ইসলামী দল, বাম দল, আঞ্চলিক দল, আজকে গড়া দল, কালকে গড়া দল, এক দল, দুই নেতার দল, এক নেতার দল, সবকিছুই আসন পেয়ে যেতে পারে। এতে বড় দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। বিএনপি চায় না অনেকগুলো ছোট দল মিলে সংসদে তাদের ক্ষমতা ভাগ করে নেক। কোয়ালিশন সরকারের ঝুঁকি থেকে যায়। পিআর ব্যবস্থায় প্রায় জোট সরকার হয়, যেখানে একক দলকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। একক দল, বিএনপি সবসময় চেয়েছে এককভাবে ক্ষমতায় যেতে বা শক্তিশালী বিরোধী দল হিসাবে থাকতে। পিআর ব্যবস্থা চালু হলে তাদের ছোট দলের সাথে সমঝোতা করতে হতে পারে, যা বিএনপির রাজনৈতিক কৌশলের সাথে মেলে না। সাংগঠনিক বাস্তবতা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতারা এবং দলীয় প্রার্থী বাছাইয়ের স্থানীয় প্রভাব, কেন্দ্রীয় নেতৃত্বের দখলদারি ভূমিকা বেশি কার্যকর থাকে এফটিপি পদ্ধতিতে। পিআর হলে কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ আলগা হয়ে যেতে পারে, কারণ ভোটের শতকরা হারে আসন বন্টন হয়, যা তৃণমূল পর্যায়ে নেতাদের প্রভাব কমিয়ে দেয়। সংক্ষেপে, বিএনপি, আওয়ামী লীগ এর মতো দল উভয় মূলত পিআর পদ্ধতিকে সমর্থন করবে না। স্বাভাবিক, কারণ এতে তাদের একক প্রভাব, বড় দলের সুবিধা, রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার ঝুঁকি থেকে যায়। এই হচ্ছে আমার পিআর নিয়ে কথা। এফটিটিপি আর হলো পিআর। এফপিটিপি আর হচ্ছে পিআর এর পার্থক্য। বিএনপি চাইবে না, এটাই স্বাভাবিক। আজকে যদি বিএনপি ছোট হতো কিংবা তারা দীর্ঘদিন ক্ষমতা যেতে না পারতো, আবার যদি আওয়ামী লীগ থাকতো, আরো কিছু এরকম হতে পারতো, কিন্তু বিএনপি কখনোই এই পিআর পদ্ধতিতে যাবে না। যদি যায় সেটা মিরাক্কেল, আমার মতে মিরাক্কেলই হতে পারে। ধন্যবাদ যারা আমাকে শুনছেন, পাশে থাকবেন।